বাকিরা সবাই মাইক্রোফোন এবং ক্যামেরা অফ করে রাখবেন। तेहेᱧᱟᱜ नेट सेट बाबद ते जहां क्लास सापड़ाव हुई कना ओना दो जनरल पेपर रेना और तेहेᱧाᱜ नवा क्लास दोय हतावा मानतीय सुप्रिया हेम्ब्रम उनी दो बनबोल महिला गर्ल्स हाई स्कूल रेन इंग्रेजी रेन माचेतानी कनाय नितो मैडम इन नेहराय कना तेहेᱧाᱜ जहां क्लास ओना एतहब लगी और जेहेतु फार्स्ट पेपर कना जनरल पेपर बांग्लाते क्लास हताव लेखान पालेन सुविधा। हेलो আমার আওয়াজ আসছে? আসছে হ্যাঁ ম্যাম আসছে। আচ্ছা ঠিক আছে, আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে ওয়াটার পলিউশনের লাস্ট পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সয়েল পলিউশন এন্ড নয়েজ পলিউশন। তো আগের দিন যেরকম আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে পড়েছিলাম আজকেও সেভাবেই পড়বো। তো আমি আমার স্ক্রিনটা অফ করছি আর শেয়ারিং শুরু করছি, তারপর আমরা শুরু করব। স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে সয়েল মানে কি? মাটি। তো কোনটাকে আমরা মাটি বলছি? তোমার সাউন্ডটা অফ রাখো। কোনটাকে আমরা মাটি বলছি সেটা আমরা একবার দেখে নিই। এখানে যেমন এটাতে আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, the soil is a thin covering over the land consisting of a mixture of minerals, organic materials, living organism, air and water. তাহলে মাটি আমরা কাকে বলছি? ভূভাগের ওপরে যেটা পাতলা কভারিং বা আস্তরণ, সেইটাকে আমরা মাটি বলছি। এটা কি কি নিয়ে তৈরি? বিভিন্ন রকম খনিজ পদার্থ এবং অর্গানিক ম্যাটেরিয়াল বলতে যে সমস্ত জৈব পদার্থ এবং কিছু লিভিং অর্গানিজম মানে জীবন্ত যে সমস্ত জিনিস পৃথিবীতে বিরাজমান, বাতাস এবং জল, এই সমস্ত উপাদান নিয়ে সয়েল তৈরি হয়েছে। তো সয়েল হ্যাজ 4 লেয়ার্স। সয়েলের 4টি লেয়ার আছে, O horizon, A horizon, B horizon and C horizon. এবার O horizon আমরা কাকে বলবো? Freshly fallen leaves, twigs, animal waste
ফাঙ্গি অ্যান্ড সো অন। তাহলে ও হরাইজনের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ঝরা পাতা, অ্যানিমেলের ওয়েস্ট মানে যেগুলো বর্জ্য পদার্থ, ফাঙ্গি বলতে আমরা ছত্রাককে বুঝি, এবং অন্যান্য যে সমস্ত জিনিসপত্র মাটিতে পতিত হয়, মানে একদম ফ্রন্টে যেগুলো হয় উপরিভাগে, সেটা হচ্ছে ও হরাইজন। এ হরাইজন হচ্ছে তার নিচেরটা, যে partially decomposed organic matter, যে মানে হিউমাস, and some inorganic mineral particle, মানে প্রাথমিক স্তরে ফিল্টারের পর যেগুলো তার নিচেরটাতে যাচ্ছে সেটাকে এ হরাইজন বলবো। তারপর আসছে বি হরাইজন। It is also called subsoil, where it has less organic matter and fewer organisms than a horizon soil. মানে আস্তে আস্তে ফিল্টারেশনের মাধ্যমে কি হচ্ছে, যে সেটাতে একটু কমে যাচ্ছে উপাদানগুলো। তারপর হচ্ছে সি হরাইজন। সি হরাইজন হচ্ছে পিএইচ ব্যালেন্সকে যেখানে to help determine the pH of soil, and it determines the soil rate of water absorption and retention. তাহলে পিএইচ লেভেল কি করছে, মাটির মধ্যে যে ওয়াটার অ্যাবজর্পশনের যে ক্ষমতাটা সেটাকে ভ্যারি করছে। নেক্সট স্লাইড। এবার আসছে টাইপস অফ সয়েল আপন পার্টিকেল, মানে বিভিন্ন বিভিন্ন কণা বলতে মাটির কণার উপর ডিপেন্ড করে সয়েলকে আমরা এখানে 4 ভাগে ভাগ করছি। প্রথম ভাগ হচ্ছে ক্লে, দ্বিতীয় ভাগ হচ্ছে সিল্ট, তৃতীয় ভাগ হচ্ছে স্যান্ড, আর চতুর্থ ভাগ হচ্ছে গ্রাভেল। এবার ক্লে আমরা কাকে বলছি? ক্লে হচ্ছে এমন ধরনের মাটি যেখানকার পার্টিকেল বা কণাগুলি খুবই সূক্ষ্ম, সেটি হচ্ছে ক্লে। সেকেন্ড হচ্ছে সিল্ট। সিল্টের কণাগুলি সূক্ষ্ম, মানে অতি সূক্ষ্ম, তারপর হচ্ছে সূক্ষ্ম, মানে তার থেকে একটু মোটা। তারপর স্যান্ড যেটাকে বলছি, সেটাতে একটু মিডিয়াম সাইজের, মানে মাঝারি সাইজের পার্টিকেল থাকে। ফোর্থ হচ্ছে গ্রাভেল। গ্রাভেল হচ্ছে যেখানে মাটির দানাগুলো বা কণাগুলো হচ্ছে বড় আকারের, এটাকে আমরা বলছি গ্রাভেল। এটুকু বোঝা গেছে? মানে না বোঝা গেলে বলবে আর কি, কারণ সবাই সাইলেন্টলি শুনছে তো। নেক্সট। না, হ্যাঁ, 2 নম্বরে যে সিল্ট ভাগটা ছিল এটা বুঝতে পারলাম না। সিল্ট হচ্ছে ওটা একটা টাইপ, মানে প্রথমে কি বললাম, ক্লে। ক্লে কোনটাকে বলবো, যেটা দানাগুলো খুবই সূক্ষ্ম, ঠিক আছে, ভেরি ফাইন, মানে খুবই সূক্ষ্ম কণাগুলো। তারপরে আছে সিল্ট। সিল্টের গুলো ভেরি ফাইন থেকে ফাইন হয়েছে, মানে ভেরিটা বাদ পড়ে গেছে, তারপর দেখো শুধু ফাইন পার্টিকেলস আছে। স্লাইডটা দেখো, আগের স্লাইডটা দেখো, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ না, মানে প্রথমে পাতলা দানা ছিল, একেবারে খুবই সূক্ষ্ম ছিল, তারপরে একটু মোটা হলো, তারপর আরেকটু মোটা হলো, তারপর আরেকটু বড় নীলাতে পরিণত হলো, ঠিক আছে? সেটাকে আমরা বলছি গ্রাভেল, লাস্ট যে পার্টটাকে। এবার টাইপস অফ সয়েল ইন ইন্ডিয়া আপন কন্টেন্ট।
মানে মাটির মধ্যে কি কি পদার্থ মিশে থাকে তার উপর নির্ভর করে ভারতীয় মাটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এখানে ছবি দেওয়া আছে। প্রথমে আছে অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েলকে আমরা পলি মাটি বললে ভালো হয়। তো আমরা জানি যে পলি মাটি কোথায় পাওয়া যায় এবং কিভাবে তৈরি হয়, তবুও আমি পড়ছি। It is formed as a result of flooding of plain areas, especially in lower courses of rivers. The alluvial soil is very fertile. These are basically sedimentary rocks. They lack humus and nitrogen. They have high potassium content. They are suitable to grow paddy, sugarcane, and so on. In India, they are found in the Indo-Gangetic plain. বাংলায় কি এক্সপ্লেন করবো? হ্যাঁ আচ্ছা, তাহলে পলি মাটি কোথায় পাওয়া যাচ্ছে? এটি মেনলি বন্যা প্লাবিত এরিয়া যেটা, সেখানে আমরা পলি মাটি দেখতে পাই, কিংবা নদীর উপকূলে। পলি মাটি মেনলি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জলের মাধ্যমে ভেসে আসা বিভিন্ন উপাদান জমে গিয়ে বা পচে গিয়ে সেখানে একটা মাটির মধ্যে উর্বরতা সৃষ্টি করে, যেটা কিনা ধান এবং আখের মতো ফসল ফলানোর জন্য খুব উপযোগী। আর এই মাটিতে পটাশিয়ামের লেভেলটা বেশি মাত্রায় থাকে। এটি মেনলি ভারতে গাঙ্গেয় উপত্যকায় দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে রেড সয়েল। Red soil are rich in iron and hence it is red in color. As we can see in the picture, সবাই আমরা দেখতে পাচ্ছি যে রেড সয়েল কিরকম দেখতে। They are formed as a result of breakdown of rainfall such as in Madhya Pradesh, South Karnataka, Maharashtra and Rajasthan.
ফার্স্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, heavy metals and toxic chemicals can pollute soil. ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলতে আমরা কি বুঝি? শিল্পের কারণে যে সমস্ত বর্জ্য তৈরি হয় সেগুলি মাটিকে দূষিত করতে পারে। সেকেন্ড নাম্বার, মিউনিসিপাল অ্যান্ড মেডিকেল ওয়েস্ট। আমরা অনেকেই হয়তো মিউনিসিপাল এরিয়াতে বাস করি, ওয়েস্ট গুলো কিন্তু মাটির সঙ্গে মিশে যাওয়ার সুযোগ পায় না, ফলে কি হয় সেগুলি জমতে থাকে এবং সেটি আবর্জনায় পরিণত হয়। তাছাড়াও মেডিকেল ওয়েস্ট বিভিন্ন রকম কাটাছেঁড়া কিংবা সেখানে ব্যবহৃত সুচ, তুলো, গজ, এগুলো এক ধরনের ওয়েস্ট, যেগুলো আমরা ব্যবহার করার পর আর দ্বিতীয়বার ব্যবহার করার সুযোগ বা যোগ্যতা সেই জিনিসগুলোর থাকে না, সেই জন্য তারা ওয়েস্ট বা বর্জ্যতে পরিণত হয়। থার্ড নাম্বার, রেডিও অ্যাক্টিভ ওয়েভ। রেডিও অ্যাক্টিভ ওয়েভ বলতে আমরা তেজস্ক্রিয় বর্জ্য বা তেজস্ক্রিয় পদার্থ কে বুঝবো। তো তেজস্ক্রিয় পদার্থকে আমরা এখানে নিউক্লিয়ার মেডিসিন, নিউক্লিয়ার রিসার্চ, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার জেনারেশন এই সমস্তকে বুঝবো। কিংবা যখন বা সয়েলের জন্য খুব ক্ষতিকারক। নেক্সট ইজ এগ্রোকেমিক্যালস। এই কথাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচার এবং কেমিক্যাল দুটো মিক্স করে বা সন্ধি করে এগ্রোকেমিক্যাল কথাটি সৃষ্টি হয়েছে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ বা কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত যে সমস্ত কেমিক্যাল বা রাসায়নিক, তার থেকে যে বর্জ্য সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি এগ্রোকেমিক্যাল ওয়েস্ট বা বর্জ্য বা পলিউটেন্ট। তার মধ্যে পড়ছে পেস্টিসাইড, উইডিসাইড and excess inorganic fertilizer. তারপর হচ্ছে ওপেন কাস্ট মাইনিং, digging the earth's surface for extraction of mineral ore degrades the top of soil of earth. এবার যে খনন কার্য, সেই খনন কার্যের ফলে আমরা ওট বা আকরিক যেগুলো বার করে নিয়ে আসছি মাটির নিচ থেকে, তার ফলে কিন্তু সয়েল পলিউশন হচ্ছে। নেক্সট ইজ ই-ওয়েস্ট। ই-ওয়েস্ট কে আমরা ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ওয়েস্ট বলতে পারি। ই-ওয়েস্ট কোনগুলো? ইউজড কম্পিউটার, মোবাইল ফোন, টিভি etc. simply dumped into landfill since these are of toxic nature. They affect the
quality of soil, the toxins may leach from landfill and also spoil the groundwater. তাহলে কি হচ্ছে, যে সমস্ত আনইউজড ড্যামেজড কম্পিউটার, মোবাইল ফোন, টিভি এবং বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, সেগুলো ইউজ করার পর আমরা নিজেরা কখনোই রিসাইকেল করি না, কিংবা আমাদের ব্যবস্থা সেরকম নেই যে সেগুলোকে রিসাইকেল করবে। তো অটোমেটিক্যালি সেগুলো ল্যান্ডফিলে জমা হয় এবং আস্তে আস্তে তারা কিন্তু আমার ভিডিও ডাউন হয়ে গেছে কাজে সয়েলের কোয়ালিটিকে কিন্তু নষ্ট করে দিচ্ছে এবং আস্তে আস্তে সেগুলি জল মাটির মধ্যে শোষিত হয়ে গ্রাউন্ড ওয়াটার বা ভূমধ্যস্থ বা গ্রাউন্ড ওয়াটারকে দূষিত করছে। তারপর আসছে পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার। পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার মোটামুটি আমরা চাষের ক্ষেত্রে ইউজ করে থাকি, তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমরা পেস্টিসাইড ইউজ করে থাকি। পেস্টিসাইড এন্ড ফার্টিলাইজার কি ডিটেলসে বলতে হবে? হ্যাঁ ম্যাম, একটু বলে। পেস্টিসাইড হচ্ছে, পেস্ট মানে কি, ছোট ছোট যে সমস্ত প্রাণী, যেমন আরশোলা, টিকটিকি, যেগুলো আমাদের ক্ষতি করে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো, তাদেরকে আমরা পেস্ট বলি। তো তাদেরকে মারার জন্য যে সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করি বা বীজগুলো ইউজ করি, সেগুলোকে বলা হচ্ছে পেস্টিসাইড। আর ফার্টিলাইজার হচ্ছে সার। আমাদের চাষকে আরো ফ্রুটফুল বা তাদের গ্রোথ বাড়ানোর জন্য আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে ফার্টিলাইজার। তো এগুলো অতিরিক্ত ইউজ করার ফলে কিন্তু মাটি বা সয়েলের ক্ষতি হয়। Temperature, light and carbon dioxide levels affect photosynthesis. Farmers use fertilizers, pesticides and biological control to increase crop yield. Excessive use of fertilizers reduces the population of soil-borne organisms and the term structure of the soil and productivity of the soil. তাহলে আমরা জানি যে ফটোসিনথেসিসের জন্য কি লাগে মেইনলি? সানলাইট। তো যখন ফটোসিনথেসিস হয় তখন কি হয়, অক্সিজেন তৈরি হয়। তো তো এই অক্সিজেন তৈরির জন্য শুধু কি বড় গাছেরা তৈরি করে, না ছোট গাছেরাও তৈরি করে? ছোট গাছেরা বেশি করে। যাই হোক, তো অতিরিক্ত যখন আমরা ফার্টিলাইজার, পেস্টিসাইড ইউজ করি, এগুলোর ফলে কিন্তু গাছের ক্রিয়াকলাপও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় এবং সেটার এফেক্ট আমাদের উপরে পড়ে। এবং অতিরিক্ত যে সার কিংবা পেস্টিসাইড এগুলো ব্যবহারের ফলে কি হয়, আমাদের চাষের ফলনটা বাড়ে ঠিকই, কিন্তু আমাদের অজান্তে কিংবা আমাদের লোভে বলবো যে আমাদের সয়েল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং তার যে ফার্টিলিটি বা তার যে ফসল জন্মানোর যে ক্ষমতা, ন্যাচারাল যে কোয়ালিটি, সেটা নষ্ট হয়ে যায়।
তাছাড়াও আদার পলিউটেন্টের মধ্যে মেনি এয়ার পলিউটেন্ট যেমন অ্যাসিড রেন become a part of soil pollution. তাহলে এয়ার পলিউশনের জন্য যে সমস্ত পদার্থ দায়ী এবং ওয়াটার পলিউশনের জন্য যে সমস্ত পদার্থ দায়ী তারাও কিন্তু আলটিমেটলি সয়েল পলিউশনের জন্য দায়ী হয়ে থাকে। কারণ সবকিছু তো মাটির উপরে হয় কিনা, সেই জন্য কিন্তু মাটিও সেই পলিউশন দ্বারা এফেক্টেড হয়। এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। Next. এবার আসছে সয়েল ডিগ্রেডেশন, অর্থাৎ মাটির অবক্ষয় বা অবনতি বলা যেতে পারে। যে মাটির যে নর্মাল সিচুয়েশন বা ডিগ্রেডেশন থাকে সেটা খারাপ হয়ে যাওয়া অর্থাৎ অবনতি হওয়া। তাহলে সয়েল ডিগ্রেডেশন কাকে বলছি? তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি একটু পড়ছি। দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি একটু পড়ছি। Soil degradation is the physical, chemical, and biological decline in soil quality. It can be the loss of organic matter, decline in the soil fertility and structural condition, erosion, adverse changes in salinity, acidity, or alkalinity, and the effects of toxic chemicals, pollutants, or excessive flooding. তাহলে সয়েল ডিগ্রেডেশনটা কিভাবে হতে পারে? সেটা মাটির ফিজিক্যাল চেঞ্জ হতে পারে, কেমিক্যাল চেঞ্জ হতে পারে, আর বায়োলজিক্যাল চেঞ্জ হতে পারে, এবং তার যে কোয়ালিটি যখন সেটা সে লুজ করে তখন সেটাকে আমরা বলছি সয়েল ডিগ্রেডেশন। কজেস অফ সয়েল ডিগ্রেডেশন, মাটির এই সমস্ত অবক্ষয়ের জন্য যে সমস্ত ম্যাটার গুলো এফেক্ট করছে সেগুলি এখানে পরপর দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে আমরা কি বুঝি? কাটিং ট্রি। হ্যাঁ, কাটিং ট্রি। তো a tree is very important for nature and soil too. তাহলে ডিফরেস্টেশনের মাধ্যমে কি হচ্ছে? সয়েলের যে ইকোসিস্টেম সেটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কিভাবে ডিস্টার্ব হচ্ছে? যে গাছ যদি আমরা কেটে ফেলি তাহলে স্বাভাবিকভাবে অক্সিজেনের লেভেল তো প্রথমেই কমে যাবে সেই এরিয়ার আর কি, পার্টিকুলার একটা এরিয়ার কথা বলছি, টোটালটা তো পরে আসবে। ফলে কি হবে? সেখানকার যে সমস্ত ডিপেন্ডেন্ট গুলো ছিল তারা ধ্বংস হয়ে যাবে, এবং তার ফলে আমাদের যে ইকোসিস্টেম, যে প্রথম যে প্রডিউসার ওরা কারা তোমরা কি বলতে পারবে আমাদের ইকোসিস্টেমে?
হ্যাঁ, গ্রিন প্লান্ট অবশ্যই। তো আমরা প্রথমে ওই ছোট ছোট যেগুলো ঘাস জাতীয় গুটি টাইপ যেগুলো আছে সেগুলোকে আমরা, গাছও বটে কিন্তু ট্রিজটা অনেক হায়ার লেভেল। সবাই সবাই মানে সবাই বলতে ছোট ছোট প্রাণীগুলো তার সেই ট্রিজকে ডিপেন্ড করে না। মনে করো একটা ইউক্যালিপটাসের গাছ, তাতে কি আমাদের এই যে মানে শর্ট হাইটের যে সমস্ত অ্যানিমেল গুলো, তারা কি সেটা ইয়ে করতে কনজিউম করতে পারবে? পারবে না। ম্যাম হ্যাঁ, হার্বস এন্ড বুশেস। তাহলে ইকোসিস্টেমের ইমব্যালেন্স বাই ডিফরেস্টেশন সেটা কি বুঝতে পারলে? হ্যালো ম্যাম, বলছি ডিফরেস্টেশনের জন্য যে ইকোসিস্টেম এফেক্টেড হয় সেটা বুঝতে পারলে? yes ma'am, but ma'am, please redescribe the soil degradation. Individual, the physical, what is physical decline, chemical decline, and biological decline separately, ma'am, please. Physical decline means its structure or its ফিজিক্যাল ডিগ্রেডেশন কোনটাকে বলবো, যে তার যে সার্বিক ক্ষতিটা, মানে কি বলবো ওটা বাংলায় আমি মানে বলতে পারছি না। মানে বাহ্যিক ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, বাহ্যিক ব্যাপারটা ক্ষতিগ্রস্ত হওয়া। আর কেমিক্যাল হচ্ছে তার মধ্যে যে কেমিক্যাল কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়া। বায়োলজিক্যাল হচ্ছে মাটির মধ্যে যে সমস্ত অণুজীব বা ক্ষুদ্র জীবগুলো বসবাস করে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে কিন্তু মাটির ডিগ্রেডেশন হয়। কারণ অনেক কিছু এতে কীট জাতীয় কিংবা বিভিন্ন রাইবোজোম জাতীয় এই সমস্ত তো মনে হয় মাটিতেই থাকে, এবং সেগুলো আমাদের মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য অনেকাংশে কার্যকারী বা দায়ী থাকে, তাই তো? আমার মনে হয় ক্লিয়ার হয়েছে টুকটা। এবার হচ্ছে ইউজ অফ হেভি মেশিনারি। হেভি মেশিনারি মানে হচ্ছে ভারী যে সমস্ত মেশিন আমরা ইউজ করে থাকি সেগুলোর কথা বলছে। The use of heavy machinery results in soil compaction or pressing, which reduces the porosity of soil and also its water holding capacity. তাহলে যখন আমরা হেভি মেশিনারি ইউজ করছি জমির মধ্যে, সেটা কি করছে, শুধু জমিতে চাষাবাদের কাজ কি করছে, তার সঙ্গেও কিন্তু সয়েলকে বিশেষ চাপ দিচ্ছে, এবং তার যে ওজন বেশি তার জন্য চাপের ফলে মাটির মধ্যে যে হোলগুলো থাকে সেগুলো কিন্তু কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তো সেটা যদি কম্প্যাক্ট হয়ে যায় তাহলে কি হবে, তার মধ্যে যে জল ধরে রাখার ক্ষমতা সেটা কি থাকবে? থাকবে না, কারণ ওখানে জল ধরে রাখার জন্য ফুটো ফাটা দরকার, সেটা তো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে জলগুলো কোথায় থাকবে? স্বাভাবিকভাবে ফ্লো হয়ে চলে যাবে, সেই জায়গায় শোষণ হবে না। এবার হচ্ছে জলসেচ। তো
sewage sludge. Sewage water is used to irrigate the fields, or sewage sludge is used as a fertilizer, which increases the heavy metal content in soil. তাহলে আমরা দেখতে পাচ্ছি সিওয়েজ স্লেজের মাধ্যমে মাটির মধ্যে ভারী মেটাল বা ভারী ধাতুর পরিমাণটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। নেক্সট ইজ intensification of agriculture. With intensification of agriculture as a result of green revolution, the same type of crop is raised again and again, which deprives the soil of a particular type of nutrient. To prevent this, crop rotation should be followed as a regular process. তাহলে বেশি করে ফসল উৎপন্ন করার জন্য বা সবুজ বিপ্লব আনার জন্য আমরা কি করছি, বারবার এক ধরনের শস্য কিন্তু উৎপাদন করছি, যার ফলে মাটির যে নিউট্রিয়েন্ট গুলো থাকছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ল্যাক করছে, মানে কমে যাচ্ছে। তো সেই জন্য আমাদের উচিত কি, একই জমিতে একই ফসল না ফলিয়ে রোটেশন ওয়াইজ বিভিন্ন টাইপের ফসল উৎপাদন করা। তার ফলে কি হবে, মাটির উর্বরতাটা বৃদ্ধি পাবে। অনেকে হয়তো তোমরা দেখে থাকবে যে গ্রামের দিকে এক ধরনের গাছ লাগানো হয় জমিতে, গ্রামের দিকে বলবো না, জমিতে। তো সেটা কিন্তু কোনো কাজে লাগে না, সেই ফসলটা শুধু জমির উর্বরতা বাড়ানোর জন্য কিন্তু সেই গাছটা লাগানো হয়ে থাকে। তো সেটাই আমি বলছি, বা বইয়ে যেটা আছে, যে একই রকম ফসল বারবার না লাগিয়ে চেঞ্জ করে করে বিভিন্ন রকমের ফসল লাগাতে হবে একটি জমির মধ্যে, তাহলে তার যে নিউট্রিশন কোয়ালিটি সেটা ঠিকঠাক থাকবে। Next is use of high salt content in water. Use of water with high salt content to raise crops may result in high salinity of soil. Salt makes the layer at the top impermeable, which does not allow water to seep into the soil. Thus, it results in the problem of waterlogging. তো যখন আমরা অতিরিক্ত লবণাক্ত জলের ইউজ করে থাকি ফসল, আমরা তো এমনি জাস্ট লবণ কি দিই, আমরা যে লবণ কনজিউম করি সেই লবণকে আমরা ডিরেক্ট দিই জমির মধ্যে? না ম্যাম। তো সেই লবণটা আসছে কোথার থেকে? আমি যে এখানে লবণের কথা বলছি, স্যালিনিটি বা লবণাক্ততার কথা বলছি, সেটা আসছে কোথার থেকে? ওয়াটার থেকে। শুধু ওয়াটার থেকে তো আসছে, তো ওয়াটারের মধ্যে কোথা থেকে আসছে? সব জায়গার সয়েল তো আর সয়েল বলছি, ওয়াটার তো আর সল্টি হয় না। তো আমরা বিভিন্ন জিনিস যেগুলো ইউজ করি সেগুলো আলটিমেটলি জলে মেশে, তাই তো? আমরা ওয়াটার পলিউশনে দেখেছি। রেসপন্স করো। হ্যাঁ ম্যাম। তো জলের মধ্যে বিভিন্ন ভাবে লবণ মিশে যায়, কিংবা কিছু কিছু সার আছে সেগুলোর মধ্যে লবণ আগে থেকেই থাকে, মানে মেশানো থাকে, সেটা ওইভাবেই তৈরি আর কি সারটা।
তো এটার মধ্যে লবণ লাগানোর উদ্দেশ্যটা নিশ্চয়ই ওখানে একটা আছে, যে যেটা শস্যকে বেশি করে ফলাতে সাহায্য করে। তো যাই হোক, বেশি সল্টি ওয়াটার কিন্তু সয়েলের জন্য ভালো না। এটা কি করে, সয়েলকে জল শোষণ করতে বাধা দেয়। তার ফলে কি হয়, ওয়াটার লগিং বা জলাবদ্ধতা দেখা দেয়, মানে জমে যায়। বুঝতে পারলে? হ্যাঁ। আবার ওই একই পয়েন্ট এসছে, এক্সেসিভ ইউজ অফ পেস্টিসাইড। এটা বলছি না যে অতিরিক্ত পেস্টিসাইড ইউজ করার পরে কি কি হয়, নাকি বলবো? আবার সেই ইকোলজিক্যাল সিস্টেমকে এফেক্ট করে, সেটাই আলটিমেট ব্যাপার আর কি। তাছাড়াও লাস্ট যেটা পয়েন্ট আছে, ওভার এক্সপ্লয়টেশন অফ গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ডের যে ওয়াটার বা পাতালের যে জল, সেটাকে অতিরিক্ত ইউজ করার ফলে সয়েল পলিউশন বা ডিগ্রেডেশন কিন্তু হতে পারে। পলিউশন বলবো না, ডিগ্রেডেশন হতে পারে। আলটিমেটলি এটা কিন্তু ডেজার্টিফিকেশনের সৃষ্টি করে এবং যে জল স্তর সেটাও অনেক কমিয়ে দেয়। এর মধ্যে কোনো সমস্যা নিশ্চয়ই নেই। তাহলে আমরা নয়েজ পলিউশনে যাব। নয়েজ বলতে সাধারণত আমরা কি বুঝি? কেউ বলবে নাকি আমি শুরু করি? হ্যাঁ। There are different kinds of sound, but not is the kind of sound that may irritate something. আরেকবার বলো। Noise is the type of sound that may irritate something. Irritate something, human or biological element of nature. Something human balance and biological effect, environmental effect. ঠিক আছে, তাহলে নয়েজ পলিউশনের স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ। নয়েজ পলিউশন আমরা কাকে বলবো? যে নয়েজ পলিউশন may be defined as environmental noise that causes physiological and psychological damage if the volume is high or exposure is prolonged. Noise is also defined as unwanted sound. তাহলে নয়েজ পলিউশন কখন হচ্ছে? নয়েজ পলিউশন হচ্ছে তখনই যখন সেটা ফিজিওলজিক্যালি এবং সাইকোলজিক্যালি এফেক্ট করবে। কখন এফেক্ট করবে? যখন ভলিউমটা অনেক বেশি থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে, তখন তাকে আমরা বলবো নয়েজ পলিউশন। তো নয়েজ হচ্ছে একটি আনওয়ান্টেড সাউন্ড। কিছু কিছু ওয়ান্টেড সাউন্ড আছে, তো সেই ওয়ান্টেড সাউন্ড গুলো বলতে পারবে?
Music. Yes, ma'am. Twittering of the bird. ঠিক আছে। তো সাউন্ড তো আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেটা যখনই কি হয় হাই ইন এক্সপোজার অ্যান্ড প্রলং হয় তখনই সেটা আমাদের কাছে পলিউশন হয়ে দাঁড়ায়। নেক্সট ইজ এফেক্টস। নয়েজ পলিউশনের জন্য আমাদের কি ফিজিক্যাল ক্ষতি হয় সেগুলি হচ্ছে ফার্স্ট হচ্ছে ড্যামেজেস হেয়ার সেল ইন দ্য ইয়ার। স্পেলিংটা ভুল হয়ে গেছে। এটা কান, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, ওই ওয়াইটা হবে না, ঠিক আছে? তো কানের মধ্যে যে সমস্ত হেয়ার সেলগুলো থাকে সেগুলো এক্সেসিভ সাউন্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়, যা কিনা কখনোই রিপেয়ার করা অর রিপ্লেস করা সম্ভব হয় না। তাছাড়াও সেকেন্ড হচ্ছে এফেক্টস আওয়ার ইয়ার ড্রামস। আমাদের কানের মধ্যে যে সাউন্ডের একটা সিস্টেম আছে সেই সিস্টেমটাকেও কিন্তু সাউন্ড সেটা অনেকাংশে ক্ষতিগ্রস্ত করে। তাছাড়াও আমাদের শরীরে বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গান আছে যেগুলো লাউড সাউন্ডের জন্য এফেক্টেড হয়ে থাকে। এটুকু বোঝা গেছে? ভাইটাল অর্গানস গুলো একটু কোনগুলো বলছিলে ভালো। ভাইটাল অর্গান বলতে তুমি প্রথমেই হার্টকে ধরতে পারো। তোমরা আজকাল ডিজে সাউন্ড শোনো, যখন খুব জোরে জোরে ডিজে বাজে তখন একটা বুকে একটা চাপের সৃষ্টি হয়। তো তার ফলে কি হয় আমাদের যে নর্মাল হার্ট রেট সেটা এফেক্টেড হয়। তো নর্মাল হার্ট রেট যখন এফেক্টেড হবে তখনই আমাদের বডির মধ্যে বিভিন্ন বিষয়ে ইমব্যালেন্স সৃষ্টি হবে, মানে ব্লাড সার্কুলেশন এফেক্টেড হবে, আমাদের অক্সিজেন সাপ্লাই এফেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। এবার আসছি মেজারমেন্ট। ওই বিটা ক্যাপিটাল হতো। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে যেটা দেখছো ডিবি বা ডেসিবেল, ঠিক আছে? ডেসিবেল বানানটাও ভুল হয়ে গেছে, বিইএল হবে। তো সাউন্ড আমরা কি দিয়ে মেজারমেন্ট করি? ওই এককটার নাম হচ্ছে ডেসিবেল। সেকেন্ড হচ্ছে দ্য ইউনিট, যে ডেসিবেল ব্যাপারটা সেটা গ্রাহাম বেল যে টেলিফোন আবিষ্কার করেছিল তাকে সম্মান জানিয়ে কিন্তু ডেসিবেলের যে বেলটা সেটা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কোনো স্কেল, মানে আমরা লিনিয়ার স্কেল যেটাকে আমরা 1-2 করে গুনতে পারি সেভাবে কিন্তু মাপা হয় না, এটাকে লগারিদমিক স্কেলে মাপা হয় সাউন্ডের যে ফ্রিকোয়েন্সিটাকে, মানে গ্রাফ টাইপ। আমরা ভূমিকম্প মাপক যন্ত্রর যে প্রিন্টটা ওটা অনেকে আমরা দেখেছি কিরকম থাকে, অনেকটা হার্টের যে ইকো ইকো করা হয় তার মতো থাকে না? ইসিজির মতো। হ্যাঁ,
তো সেরকমই এটাকেও কিন্তু স্কেলের 1-2 করে আমরা আমাদের যে 1 ফুটের স্কেলটা থাকে বাড়িতে সবার, সেরকম কিন্তু 1-2 করে মাপা হয় না, সেটাকে এই সাউন্ডকেও কিন্তু ওইরকম গ্রাফ টাইপের মাপা হয়, অর্থাৎ লগারিদমিক স্কেলে মাপা হয়। আর লাস্ট নাম্বার যেটা আছে আমাদের দেশে ইপিআর, যেটা এনভায়রনমেন্ট প্রোটেক্ট করার জন্য যে রুলটা তৈরি করা হয়েছে 1999 এর মতে আর কি, সাউন্ডের যে লেভেল সেটা হচ্ছে 125 ডেসিবেল। নেক্সট, সোর্স অফ নয়েজ পলিউশন, কেউ কিছু বলছে? আমি কি আগাবো নাকি কেউ কিছু বলছে কি? ক্যারিয়ার ম্যাডাম, ক্যারিয়ার। তো এই নয়েজ পলিউশনটা কিভাবে হয়ে থাকে? তো এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা আছে, সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্প কারখানা, তার যে সাউন্ড, এই সাউন্ডের ফলে যে পলিউশন সৃষ্টি হয় এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নয়েজ পলিউশন। ভেহিকলস মানে আমরা জানি মোটর যান বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যে মাধ্যম, তার ফলে যে পলিউশন সৃষ্টি হয়, তাদের হর্ন বা তাদের ড্রাইভিং এর জন্য যে পলিউশনটা সৃষ্টি হয় সেটা হচ্ছে নয়েজ পলিউশন। এটা অবশ্যই যদি লেভেলের মধ্যে থাকে সেটা কখনোই পলিউশন নয় আর কি, কিন্তু যখনই সেটা তার মাত্রাকে ছাড়িয়ে যায় তখনই সেটা পলিউশন হয়। তাছাড়াও মিউজিক সিস্টেম, লাউড স্পিকার যখনই বেশি সাউন্ড দিয়ে শোনা হয় সেটাও এক ধরনের পলিউশন। তারপর আছে ক্র্যাকার্স। ক্র্যাকার্স মানে যে ভদকা, চরকি জাতীয় যে সমস্ত জিনিস আমরা বিভিন্ন অনুষ্ঠানে জ্বালিয়ে থাকি সেগুলোকে বোঝানো হচ্ছে। তাছাড়াও প্যাসেঞ্জার এয়ারক্রাফট অ্যান্ড ফাইটার জেট গুলো কিন্তু নয়েজ পলিউশনের সৃষ্টি করে। নেক্সট, হচ্ছে এফেক্টস অফ নয়েজ পলিউশন অন হিউম্যান হেলথ। Who has included noise as one of the most hazardous factors that affect living conditions in crowded cities? তাহলে হু বলতে এখানে WHO, যেটা হেলথের যে অর্গানাইজেশন সেটাকে বোঝানো হচ্ছে, সেটা কি ডিসাইড করেছে, যেটা ইনক্লুড করেছে যে নয়েজ পলিউশনটা হচ্ছে কিন্তু একটা বিপজ্জনক ফ্যাক্টর যেটা লিভিং কন্ডিশনকে এফেক্ট করে। তো এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি এফেক্ট, একটা হচ্ছে হিয়ারিং লস আর একটা হচ্ছে মাস্কিং। তো হিয়ারিং লস কি জিনিস? The intensity, frequency, and duration of noise have a proportionate impact on our body. The threshold of human hearing is
0 decibel. Persistent exposure to intensity of noise in the range of 71 to 85 decibel or even below can cause permanent loss of hearing when noise level reaches around 130 decibel. মাস্কিং মাস্কিং বলতে এখানে কনসিলিং কে বোঝায়, অর্থাৎ ওই আমাদের ভাষায় বলতে গেলে ওই পিট হয়ে যাওয়া যে ব্যাপারটা সেটাকে বোঝাচ্ছে। মানে কান আর মানে কি বলবো, ওটা আর কাজই করে না, মানে সিল হয়ে যায়। It is the inability to hear important environmental cues and animal signals. Noise affects the heart rate, peripheral circulation, and breathing pattern. Persistent noisy environment can cause irritability, headache, and sleeplessness by decreasing productivity. অর্থাৎ ন্যাচারাল যে যোগাযোগের মাধ্যম বা সিগন্যাল সেগুলো কিন্তু আমরা পরে ল্যাক করি, কিছুই করতে পারি না, মানে পুরো সিল হয়ে যায় আর কি। আর নয়েজের ফলে কি হয়, হার্ট রেট চেঞ্জ হয়ে যায় এবং যে সার্কুলেশন গুলো হয় বডিতে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় এবং কন্টিনিউয়াসলি এই নয়েজের মধ্যে থাকতে থাকতে মানুষ খিটে হয়ে যায়, মাথার যন্ত্রণা তৈরি হয় এবং নিদ্রাহীনতার মুখোমুখি হয় মানুষ। ফলে মানুষের মধ্যে যে কার্যক্ষমতা বা প্রোডাক্টিভিটি সেটা কমে আসে। আজকের লেসনটা এটুকুই ছিল। তো কারো কিছু বলার থাকলে Thanks, ma'am. ঠিক আছে। Thank you. বলছি যে এবার কিন্তু নেটের যেটা রেজাল্ট বেরিয়েছে সেটাতে কিন্তু কাট অফ এর লেভেলটা অনেক হাই হয়ে গেছে। কত? ওটা তো এক একটা সাবজেক্টের এক এক রকম হয়েছে, তো সেই টোটালটা তো দুটো পেপার 1 পেপার 2 মিলিয়ে হয়। তো চেষ্টা করবে যাতে মিনিমাম 40টা করে আসা যায় 50টার মধ্যে। ইংলিশের নাটক কত গেছে ম্যাডাম? ইংলিশেরটা আমি দেখলাম পিডিএফ একটা 50 কত যেন 87 গেছে। আচ্ছা বলছি যে 87, আমি কি তাহলে ভুল বললাম নাকি? আমার কাছে পিডিএফটা আছে। না ম্যাম, বলছি ওই ওখানে যে রেজাল্ট গুলো দিচ্ছে না ওগুলো তো পার্সেন্টাইলে দিচ্ছে, পার্সেন্টেজ ওগুলো তো সব আলাদা আলাদা না। আবার ওখানে যে দেখাচ্ছে আবার 82 যাদের পার্সেন্টাইল তারা আবার কোয়ালিফাইড নয়। আবার অন্য সাবজেক্ট গুলো দেখাচ্ছে 60 62 তাতে কোয়ালিফাইড।
আমাদের ইংলিশটা একটু অনেক পার্সেন্টাইলটা অনেক বেশি আছে। হ্যাঁ ওটাই বলছি, আর দেখলাম যে এসসিদের থেকে এসটিদের কাট অফ মনে হয় বেশি হয়ে গেছে নাকি? এসসিদের 88। আমি কয়েকটা সাবজেক্ট দেখছিলাম আর কি, শুধু আমি ইংলিশ বলছি না, কিছু কিছু। ম্যাম লাইফ সায়েন্সের কত আছে? পিডিএফটা আমি পারলে পাঠিয়ে দেবো, আমার মুখস্থ নেই। মানে সান্তালিটা কত? সবগুলো মুখস্থ নেই। ঠিক আছে, করে দেবো। আচ্ছা এটা কি দেবো, এই পাওয়ার পয়েন্ট এটা কি দেবো স্লাইড গুলো? হ্যাঁ ম্যাম, দিলেও ভালো হয় আমাদের বোঝার সুবিধা। আচ্ছা ঠিক আছে, আমি বারবারই বলছি যে এগুলো দেখে পড়বে, শর্টে হয়ে যাবে, কিন্তু একটু ডিটেলসেও পড়তে হবে, কারণ নেট সেট কোয়ালিফাই করার জন্য কিন্তু পেপার ওয়ানটা অনেকটাই ভ্যারি করে, মানে নাম্বার স্কোরিং এর ক্ষেত্রে আর কি। আমি এটা শেষ হওয়ার পরে দিয়ে দেবো। আর বলছি যেগুলো স্পেলিং মিস্টেক আছে, হ্যাঁ ওগুলো একটু দেখবে, যদি পারি ঠিক করে দেবো, আর যদি না হয় একটু চেক করে পড়ে দিতে হবে। ম্যাম আগের স্লাইড গুলো দিলে ভালো হয়। আচ্ছা আজকে এটাই দিই, কারণ একসঙ্গে অনেকগুলো হয়ে গেলে হ্যাঁ বড় হাতে দিই। আর ডেসিবেল স্পেলিংটা BAL না। ম্যাডাম সাবজেক্টটা ইংলিশ, হ্যাঁ ইংলিশ আমি একদিন এমনি আলোচনা করে দিতে পারি সিলেবাসটা, আর ওরকম ধরে ধরে তো টাইম লাগবে। একজন প্রফেসরকে পাওয়া গেছে, উনি টাইম দেবেন বলেছেন ইংলিশে। তো তোমরা যদি চাও আমি এমনি একদিন সিলেবাসটা কনসাল্ট করে দিতে পারি। হ্যাঁ ম্যাম, সিলেবাসটা আলোচনা করে দেবেন। আর আমাদের যে লিটারেচার পার্টটা রয়েছে সেখানে মেন কন্টেন্ট গুলো একটু বলে দেবেন, মানে যেগুলো বারবার নেটের পক্ষে ইম্পর্টেন্ট হয়েছে বা এসছে এরকম। না ওগুলো তো একটু প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন গুলো ফলো করলে হবে, কিন্তু এখন এত মানে কোয়েশ্চেনের প্যাটার্ন তো আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। ওই যেমন কঠিন ব্যাপার হচ্ছে সালগুলো মনে রাখা, তাদের ক্রোনোলজিক্যাল অর্ডার মনে রাখতে হবে, আর কার কি রাইটিংস আছে সেগুলো ম্যাচিং করা, তারপরে যুক্তিযুক্ত কিনা সেরকম করে আসছে, মানে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে মানে ভুল হয়ে যাচ্ছে। ম্যাম মডার্ন আর পোস্ট মডার্নটা যদি বলেন। মডার্নের পরে পোস্ট মডার্ন, আর কি বলবো এই মুহূর্তে মেটেরিয়ালস তৈরি করতে হবে, পাওয়ার পয়েন্ট তৈরি করে যদি পড়া যায় খুবই ভালো। আর ক্রোনোলজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওটা মনে রাখতেই হবে। আর হিউজ সিলেবাস তো। হ্যাঁ ম্যাম, অনেক ভাস্ট সিলেবাস। হ্যাঁ পুরো ওয়ার্ল্ডের লিটারেচারই ধরো পড়ে নিতে হবে। তো একদিন আলোচনা করাই যেতে পারে, তো আমি চেষ্টা করছি একদিন এইভাবে তৈরি করে সেটাকে যদি করা যায়। ঠিক আছে ম্যাডাম। সেই ইংলিশের গ্রুপে কতজন আছে? ম্যাম আছি, অনেকজনই আছে। তাও তাও 14-15 জন হবে। ও,
হয়ে যাবে।